আজ 12ই অক্টোবর 2025। তো কাল থেকে আবার একটা নতুন ট্রেডিং সেশন শুরু হচ্ছে। তো প্রথমেই যদি মার্কেটের কথা বলি, গত শুক্রবার দিন নিফটি খুব ভালো একটা ক্লোজিং দিল। ক্লোজিংটা ঠিকঠাক হয়েছে ঠিকই, কিন্তু সেই তুলনায় পোর্টফোলিও সেইভাবে পারফর্ম করেনি। কারণ নিফটি ফিফটি যেভাবে চলেছে সেই তুলনায় নিফটি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্স চলেনি, যার কারণে মার্কেট বাড়লেও পোর্টফোলিও সেইভাবে বাড়েনি। কিন্তু যেখানে ফ্রাইডে একটা ভালো ক্লোজিং ছিল এবং ইন্ডিয়া ইউকে ট্রেড ডিল হওয়ার কারণে একটা পজিটিভিটি মোমেন্টাম চারিদিকে তৈরি হয়েছিল এবং আমরা এক্সপেক্ট করছিলাম যে সোমবার মার্কেটের ওপেনিংটা ঠিকঠাক হবে এবং পোর্টফোলিও ঠিকঠাক চলবে। বাট আবারও সেই ব্যাড নিউজটা এলো মার্কেট ঠিক বন্ধ হয়ে যাওয়ার পর। সেই আবার ডোনাল্ড ট্রাম্প এবং সেই ট্যারিফ। এবার দেশটা শুধু আলাদা, ভারতের জায়গায় চায়না। তো শুক্রবার দিন ট্রাম্প অ্যানাউন্স করলো চায়নার ওপর এক্সট্রা 100% ট্যারিফ বসতে চলেছে 1 নভেম্বর 2025 থেকে। অ্যাকচুয়ালি শুরুটা চায়নাই করেছিল। হঠাৎ করে একদিন আগে মানে বৃহস্পতিবার দিন রাত্রে অ্যানাউন্সমেন্ট করলো যে আবারও তারা রেয়ার আর্থ ম্যাগনেট এক্সপোর্ট টাইট করবে, বিশেষ করে যেগুলো ইউজ হবে ডিফেন্স এবং সেমিকন্ডাক্টর তৈরি করার জন্য। তো এই সেম জিনিসটা আমরা কিছু মাস আগেও দেখেছিলাম, বাট পরে সেটা শিথিল করে, কিন্তু আবারও নতুন করে ব্যান করার জন্য চাপে পড়েছে বিভিন্ন দেশ এবং সেক্টর, বিশেষ করে আমেরিকা। কারণ কিছুদিন ধরেই ব্যান ব্যান একটা খেলা চলছিল চায়না এবং ইউএস এর মধ্যে, এবং এরপরে যখনই ফাইনালি এই রেয়ার আর্থ ম্যাগনেট ব্যান করার নিউজটা আসে তখনই ইউএস মার্কেট ক্র্যাশ করে যায়, যেখানে একই দিনে ডাও জোন্স ইন্ডেক্স 1.90% ডাউন এবং ন্যাসডাক ইন্ডেক্স 3.56% ডাউন। এবং এর সাথে ইউরোপিয়ান মার্কেটের যেসব ইন্ডেক্সগুলো আছে সেখানেও মোরাললেস 1 থেকে 2.5%-এর মধ্যে নেগেটিভে বন্ধ হয়েছে। মানে পুরো একটা ব্লাড বাথ দেখা গেছে। কারণ রেয়ার আর্থ ম্যাগনেট তার প্রায় 60% মাইন প্রোডাকশন এবং 90% প্রসেসিং করার যে ব্যাপারটা সেটা কন্ট্রোল আছে চায়নার হাতে। এবং এই রেয়ার আর্থ ম্যাগনেট দিয়ে কি কি ধরনের জিনিস হয় আপনারা সবাই নিশ্চয়ই জানেন। আজকের দিনে ছোট থেকে বড় যে কোনো ইলেকট্রনিক্স জিনিস, এমনকি ইভি, ডিফেন্সের ইকুইপমেন্ট সবকিছু তৈরিতেই আজকে এটার রোল অনেক বেশি। তাই এইটা ব্যান করার জন্য তো বিভিন্ন সেক্টরে একটা প্যানিক সিচুয়েশন তৈরি হয়েছে, যেমনটা এপ্রিল মাসে শুরু হয়েছিল। আর এখন চায়না যেটা বলেছে সেটা হচ্ছে চায়নার থেকে যেসব দেশ রেয়ার আর্থ ম্যাগনেট ইম্পোর্ট করছে সেই সব দেশ কোনোভাবেই ইউএসএ তে সেই রেয়ার আর্থ ম্যাগনেট এক্সপোর্ট করতে পারবে না, যার জন্য আমেরিকাতে এই প্যানিক সিচুয়েশনটা একটু বেশিই চলছে। তো দেখা যাক সামনের দিনে এর আউটকাম কি আসে। তো এই একটা কারণের জন্যই আজ গ্লোবাল মার্কেটে এতটা প্যানিক দেখা যাচ্ছে। আর এই ব্যাপারে আমাদের দেশও বাদ যাবে না, কারণ অলরেডি আমরা গিফট নিফটিতে প্রায় দেখেছি 200 পয়েন্ট নেগেটিভে চলছে। আর কাল মার্কেট খোলার আগে পর্যন্ত যদি এই রিলেটেড কোনো পজিটিভ নিউজ না আসে তাহলে আমরা সোমবার আমাদের নিফটিতে একটা 200 পয়েন্টের গ্যাপ ডাউন ওপেন দেখতে চলেছি। বাট তারপর কি হয় সেটাই দেখার বিষয় এবং সেটাই ইম্পর্টেন্ট। কারণ ইউএস আর চায়নার মধ্যে এই যে ক্ল্যাশ, এর জন্য কিন্তু সেটা ইন্ডিয়ার জন্য বেনিফিটেড হতে পারে। এছাড়া ইউএস এর এক প্রতিনিধি ইন্ডিয়াতে এসেছে ট্রেড টকের জন্য, এবং হতে পারে আমাদের ক্ষেত্রে কোনো একটা পজিটিভ আউটকাম এলো। তো যার জন্য আমি বলছি একটু ওয়েট অ্যান্ড ওয়াচ করে যাওয়াই উচিত, বেশি প্যানিক না করে। তো এই জায়গায় আমার মনে হয়, যেটা একটু আগেই বললাম, যে প্যানিক হয়ে সিদ্ধান্ত না নিয়ে একটু 1-2 দিন অপেক্ষা করা উচিত। এবং যদি মার্কেট 25,000-এর লেভেল থেকে সাপোর্ট নিয়ে আবারও চলতে শুরু করে তাহলে স্টক স্পেসিফিক যেমন আমরা কাজ করছিলাম সেরকম কাজ করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। একটু আমাদের ফোকাস থাকবে লার্জ ক্যাপ স্টকের দিকে। তো আজকে সেই রকমই দুটো লার্জ ক্যাপ স্টক নিয়ে আলোচনা করব। এছাড়া আমার দুটো সেক্টর খুব ভালো লাগছে, এই দুটো সেক্টরের স্টকগুলোতে ফোকাস রাখতে পারেন, সেখানে অনেক কিছু ডেভেলপমেন্ট হচ্ছে, চাইলে দেখতে পারেন। ফার্স্ট হচ্ছে টেলিকম সেক্টর, যেখানে এফআইআই তাদের পজিশন ধীরে ধীরে বাড়াচ্ছে, তাই এই সেক্টরের যেসব স্টকগুলো আছে সেখানে অপরচুনিটি পেতে পারেন। এবং সেকেন্ড হচ্ছে নন ফেরো মেটালিক সেক্টর, মানে লাইক অ্যালুমিনিয়াম, কপার, জিঙ্ক, এইসব জায়গায় কাজ করা যেসব কোম্পানিগুলো আছে এর মধ্যেও অপরচুনিটি পেতে পারেন। তো এবার দুটো স্টক নিয়ে ডিসকাস করব যেগুলোর চার্ট আমার খুব ভালো লাগছে, চাইলে ওয়াচ লিস্টে রাখতে পারেন। তো এখানে কোনো বাই বা সেল রেকমেন্ডেশন নয়, এই স্টকগুলো লার্জ ক্যাপ, তাই কোম্পানি যে ফিনান্সিয়াল আছে সেগুলো আর দেখালাম না, ডাইরেক্টলি চার্টে যাচ্ছি। যেটা প্রথম কোম্পানি সেটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো এখানে ডেলি চার্ট ওপেন করা আছে। স্টকটা রিসেন্ট একটা বুলিশ ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্ন বানিয়েছে, বাট প্যাটার্নের ব্রেকআউট এখনো কনফার্ম করেনি। তো প্রাইস যদি সামনের দিনে এই প্যাটার্নের ব্রেকআউট হয় এবং ওয়ান ডে সাস্টেন করে তবেই আমরা বলতে পারবো যে প্যাটার্নের হিসাবে মোমেন্টাম আসতে পারে। বাট মার্কেট কন্ডিশনের জন্য যদি প্রাইস নিচে আসে তাহলে আমাদের ওয়েট করা উচিত, এবং ব্রেকআউট কনফার্ম হলে তবেই ভাবা যেতে পারে। আর কোনো কারণে প্রাইস যদি এই ফ্ল্যাগের নিচে চলে আসে তাহলে এই প্যাটার্ন ফেল করে গেছে, আর দেখবো না।
আর দ্বিতীয় কোম্পানি সেম সেক্টরেরই কোম্পানি আইসিআইসিআই ব্যাংক, এরও ডেলি চার্ট ওপেন করা আছে। অ্যাকচুয়ালি এই চার্টের প্রাইস অ্যাকশন একটু আলাদা, রেসিস্টেন্স বিকেম সাপোর্ট। তো প্রিভিয়াসলি এই স্টকটা দেখুন এই লেভেলে মাল্টিপল টাইম রিজেকশন পেয়েছে, প্রায় 3 থেকে 4 বার রিজেকশন পেয়েছে এবং ফাইনালি এপ্রিল মাসে সেই লেভেলের ব্রেকআউট করেছে এবং সেটা করার পর রীতিমতো উপরে গেছে। কিন্তু রিসেন্টলি আবারও প্রাইস রিটেস্টমেন্ট করছে ওই লেভেলে এবং একটা ছোট পুলব্যাকও আমরা লক্ষ্য করতে পারছি। তাই এই স্টকটা ওয়াচ লিস্টে রাখতে পারেন এবং উপরে যে হরাইজন্টাল লাইন ড্র করা আছে, প্রাইস যদি ওই লেভেলের উপরে 1 ডে সাস্টেন করে তবেই আমরা কিছু আশা রাখতে পারি, আদারওয়াইজ আমরা দেখবো না। আর কোনো কারণে যদি প্রাইস নিচে চলে আসে এবং রেজিস্ট্যান্স বিকেম সাপোর্ট যেটা কাজ করছিল সেই লেভেলের নিচে চলে আসে প্রাইস, তাহলে আমরা ধরে নেবো এই প্রাইস অ্যাকশনও ফেল করে গেছে, তাহলে আমরা এটাকেও আর দেখবো না। তো সামনের সপ্তাহের জন্য এই দুটো স্টক ওয়াচ লিস্টে রাখতে পারেন, কোনো বাই বা সেল রেকমেন্ডেশন নয়। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে কথা বলে তবেই কোনো সিদ্ধান্ত নেবেন। এছাড়া সামনের সপ্তাহে একটা ইম্পর্টেন্ট ডেটা রিলিজ হবে, সেটা হচ্ছে ইন্ডিয়ার ইনফ্লেশন ডেটা। তো এবারে ফোরকাস্ট করা হচ্ছে সিপিআই এর ডেটা 1.7%-এর কাছে আসতে পারে। তো আমরা লাস্ট কিছু মাস দেখেছিলাম যে ইনফ্লেশন আস্তে আস্তে কন্ট্রোলের মধ্যেই আসছে, মানে যা ফোরকাস্ট করা হচ্ছে তার থেকে অনেক কমে অ্যাকচুয়াল ডেটা আসছে। তো এবারেও যদি অ্যাকচুয়াল ডেটা এর কাছাকাছি আসে তাহলে সেটা মার্কেটের জন্য ভালো, বাট সবকিছু ডিপেন্ড করছে গ্লোবালি যেসব ঘটনা ঘটছে সেটার উপরেই। কারণ আমাদের মার্কেট এত ভালো তার সত্ত্বেও গ্লোবাল মার্কেটের কারণে আমাদের মার্কেট নিচে আসছে। তো এটা হবেই, কারণ আমাদের ইন্ডিয়া গ্লোবালাইজেশন হয়ে গেছে, তাই গ্লোবাল যেভাবে চলবে আমরাও সেভাবে চলবো। তো গ্লোবাল কারণের জন্য ট্যারিফ, ইউএস ট্যারিফ, এইসব কারণের জন্য আমাদের মার্কেট যদি নিচে আসে তাহলে সেটা আমার মনে হয় যে একটা ভালো অপরচুনিটি আমাদের জন্য আসতে চলেছে। তো শেষে এটাই বলবো, প্যানিক করে কোনো সিদ্ধান্ত নেবেন না, জাস্ট একটু ওয়েট অ্যান্ড ওয়াচ করে যান, স্টক স্পেসিফিক কাজ করুন, খুব ভালো সেটআপ পেলে তবেই কাজ করুন এবং কোয়ান্টিটি কমিয়ে কাজ করুন। আর যদি রিস্ক মনে হয় তাহলে জাস্ট একটু দূর থেকে দেখুন, এর বেশি আর কিছু বলার নেই। তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি। যদি ইনফরমেশন আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।